প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আমি ডক্টর বজলুর রহিম রিপার আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। প্রিয় দর্শক, অনেক রোগী আমাদের কমপ্লেন করেন যে তারা দীর্ঘদিন যাবৎ ঘাড়ে ব্যথায় ভুগছেন এবং এই ঘাড়ে ব্যথা কোনো সময় দেখা যাচ্ছে ঘাড় থেকে এরকম হাতের দিকে চলে আসছে, একদম আঙ্গুল পর্যন্ত কারো কারো ক্ষেত্রে চলে আসে এবং এই ব্যথার সাথে কেউ ঝিঝি অবশ এবং ভারী ভারীও অনুভব করেন। অনেক চিকিৎসা নিচ্ছেন কিন্তু তার এই ভারী অবশ বা ব্যথা কমছে না। প্রিয় দর্শক, কারণ কি তার আগে জানতে হবে যে এই ধরনের ঘাড়ে ব্যথার সাথে ঝিঝি অবশ ভারী কেন হয় সেই বিষয় নিয়ে। এটা সাধারণত হয় যদি আপনার ঘাড়ের কোনো জায়গায় নার্ভের মধ্যে চাপ পড়ে কোনো কারণে, সে কারণেই সাধারণত এই ধরনের উপসর্গ দেখা দেয়। তো এই যে ঘাড়ে থেকে নার্ভের মধ্যে বা স্নায়ুর মধ্যে চাপ পড়ে কেন, অনেকগুলি কারণ রয়েছে। এর মধ্যে অন্যতম কারণ হচ্ছে সার্ভাইক্যাল ডিস্ক প্রলাপস, অর্থাৎ আমাদের ঘাড়ের যে কশেরুকাগুলি রয়েছে মেরুদণ্ডের, সেই মেরুদণ্ডের কশেরুকার মাঝখানে যে জেলির মতো থাকে, সেই জেলি যদি কোনো কারণে প্রলাপস হয় বা হার্নিয়েশন হয়, সেক্ষেত্রে আপনার নার্ভের মধ্যে চাপ লেগে এই ধরনের উপসর্গ হতে পারে। সাধারণত মেইন কজ কিন্তু এইটাই বেশি সময় দেখা যায়, বিশেষ করে যারা 30 থেকে 50 বছর বয়সী তাদের ক্ষেত্রে কিন্তু এটা বেশি হওয়ার সম্ভাবনা থাকে। এছাড়াও আরও অনেকগুলি কারণ রয়েছে, যেমন যদি কোনো কারণে ডিজেনারেটিভ চেঞ্জ হয়, অর্থাৎ অস্টিওফাইট ফর্মেশন হয়েও অনেক সময় দেখা যায় নার্ভের মধ্যে চাপ পড়ে। তবে এটা সাধারণত দেখা যায় যে একটু বয়স্ক যারা আছেন, 50-এর উপরে বয়স তাদের ক্ষেত্রে এই ধরনের লাম্বার স্পন্ডোলাইসিস বা অস্টিওফাইট ফর্মেশনের কারণে নার্ভের মধ্যে চাপ পড়ে এই ধরনের উপসর্গ, অর্থাৎ হাতে ঝিঝি ভারী ব্যথা এবং অবশ লাগতে পারে। তাছাড়াও যদি আমাদের যেখান থেকে নার্ভটি বের হয়ে আসে যে ক্যানেল দিয়ে, সেই ক্যানেল বা ছিদ্রটি যদি কোনো কারণে চেপে যায় বা চিকন হয়ে যায়, যেটাকে বলা হয় স্পাইনাল স্টেনোসিস, সে কারণেও কিন্তু এই ধরনের উপসর্গ দেখা দিতে পারে। এছাড়াও আরও কিছু কারণ রয়েছে, যেমন যদি আঘাতের কারণেও অনেক সময় দেখা যায় যে নার্ভের মধ্যে চাপ পড়তে পারে, অথবা আমরা যে দৈনন্দিন কাজকর্ম করি সেই কাজের ভঙ্গিমা ভুল থাকার কারণে, যেটাকে আমরা বলি পোর পোশ্চার, সে কারণেও এই ধরনের উপসর্গ হতে পারে। তো কথা হচ্ছে যে এই ধরনের সার্ভাইক্যাল রেডিকুলোপ্যাথি বা ঘাড়ে ব্যথা, হাতে ঝিঝি অবশ ভারী এটার আসল চিকিৎসাটা কি, সেই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। এটা সাধারণত দেখা যায় যে দুই ধরনের চিকিৎসা পদ্ধতি, একটি হচ্ছে কনজারভেটিভ চিকিৎসা, আরেকটি হচ্ছে অপারেটিভ চিকিৎসা। তবে বিভিন্ন গবেষণা বলে যে এই সার্ভাইক্যাল রেডিকুলোপ্যাথি কিন্তু প্রায় 80 থেকে 90% ক্ষেত্রে কনজারভেটিভ ট্রিটমেন্টের মাধ্যমেই ভালো হওয়া সম্ভব। 10 থেকে 20% রোগীর ক্ষেত্রে অপারেশন লাগতে পারে, তবে মোস্ট অফ দ্য রোগী আপনার কনজারভেটিভ ট্রিটমেন্টের মাধ্যমেই ভালো হয়। এই কনজারভেটিভ ট্রিটমেন্টের মধ্যে আবার ভাগ রয়েছে, যেমন আপনার লাইফস্টাইল মডিফিকেশন, ফিজিওথেরাপি, মেডিসিন, ইন্টারভেনশনাল থেরাপি, এরকম কিছু পার্ট বা ভাগ রয়েছে। তবে বিভিন্ন গবেষণা বলে সার্ভাইক্যাল রেডিকুলোপ্যাথির জন্য সবচেয়ে নিরাপদ এবং বেস্ট ট্রিটমেন্ট হচ্ছে ফিজিওথেরাপি করানো। এটি হচ্ছে সবচেয়ে নিরাপদ, সেফ এবং বেস্ট ট্রিটমেন্ট। তার আগে আমাদের যেটি করা দরকার সেটি হচ্ছে যে আমাদের যে সার্ভাইক্যাল রেডিকুলোপ্যাথি, অর্থাৎ নার্ভের মধ্যে যে চাপটা পড়ে, সেই চাপটা কি কারণে পড়ছে, কারণটা যদি আমরা সঠিকভাবে আইডেন্টিফাই করতে পারি, তাহলে চিকিৎসাটা আরো সহজ হয়ে যায়। এখন ফিজিওথেরাপির মধ্যে যে বিষয়গুলি বিভিন্ন গবেষণা থেকে দেখা যায়, আমাদের এই ধরনের উপসর্গ যাদের ক্ষেত্রে থাকে, অর্থাৎ নার্ভের মধ্যে যাদের এই ধরনের চাপ থাকে, দীর্ঘদিন থাকার পর দেখা যায় যে আমাদের মাংসপেশিগুলা উইক হয়ে যায়। সেই মাংসপেশিগুলাকে আমাদের স্টেবিলাইজেশন করতে হবে, বিশেষ করে আমাদের স্কেপুলা এবং শোল্ডার গার্ডেলের যে মাংসপেশি আছে সেগুলিকে আমাদের স্টেবিলাইজ করতে হবে, অর্থাৎ স্ট্রেংথেনিং করতে হবে আমাদের নার্ভটিকে সাপোর্ট দেওয়ার জন্য বা স্পাইনাল কলামটাকে সাপোর্ট দেওয়ার জন্য। কারণ এই ঘাড়ের সাথে কিন্তু একটা রিলেশন রয়েছে শোল্ডার এবং স্কেপুলার, সুতরাং এই জায়গাটিকে আমাদের স্ট্রেংথেনিং করতে হবে। পাশাপাশি আমাদের ডিপ নেক ফ্লেক্সর মাসলগুলোকেও আমাদের স্ট্রেংথেনিং বা শক্তিশালী করতে হবে। আমাদের স্পাইনাল
স্টেবিলিটি ঠিক রাখার জন্য। এর সাথে আমরা যেটা করতে পারি, গবেষণা যেটা বলে বা এভিডেন্স যেটা বলে, সেটি হচ্ছে যে ম্যাকেনজি অ্যাপ্রোচ, অর্থাৎ রিপিটেড মুভমেন্ট অ্যাসেসমেন্ট অ্যান্ড সেন্ট্রালাইজেশন টেকনিক খুবই ইফেক্টিভলি কাজ করে এই ধরনের নার্ভ রুট কম্প্রেশনের ক্ষেত্রে বা ডিস্ক প্রলাপসের ক্ষেত্রে। খুবই ইফেক্টিভ ওয়েতে আপনার ম্যাকেনজি টেকনিকটা খুব কার্যকরী ভূমিকা রাখে। এবং এর সাথে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে নার্ভ মোবিলাইজেশন, অর্থাৎ নার্ভ গ্লাইডিং করে যে নার্ভটি আপনার প্রেশারাইজ থাকে বা চাপে থাকে সেটিকে রিলিজ করা, নার্ভের মধ্যে সার্কুলেশন বাড়ানো, নিউট্রিশন বাড়ানো এবং ইনফরমেশন ট্রান্সফারটা যাতে ইজিলি হতে পারে সেই জন্য আমাদের নার্ভ মোবিলাইজেশন বা নার্ভ গ্লাইডিং এক্সারসাইজ খুব ইফেক্টিভ ওয়েতে কাজ করে আমাদের জিজি এবং অবশ বা ব্যথা কমানোর ক্ষেত্রে। তো এর সাথে আমরা অনেক সময় দেখা যায় মেকানিক্যাল বা ম্যানুয়াল ট্রাকশনও অনেকটা ইফেক্টিভ কাজ করে আপনার নার্ভের চাপ রিলিভ করতে এবং ব্যথা কমাতে। এর সাথে কিছু ইলেকট্রোথেরাপি যেমন আপনার আল্ট্রাসাউন্ড থেরাপি বা টেন্স থেরাপি বা অনেক সময় শর্ট ওয়েভে অনেকটা ইফেক্টিভ ওয়েতে কাজ করে ব্যথা এবং ইনফ্লামেশন কমাতে। তো এই যে ফিজিওথেরাপি করানো, এক্সারসাইজ থেরাপি করানো বা ম্যানুয়াল থেরাপি, এর পাশাপাশি ইলেকট্রিক্যাল মোডালিটিস, এর সাথে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো লাইফস্টাইল মডিফিকেশন, যেটি খুবই গুরুত্বপূর্ণ। এই জায়গাতে আমাদের পেশেন্টকে এডুকেশন দিতে হবে, অ্যাক্টিভিটি মডিফিকেশন করতে হবে, তার পোস্টারাল অ্যাডভাইস করতে হবে এবং আরেকটি গুরুত্বপূর্ণ তার আর্গোনমিক্সটা ঠিক করতে হবে। যেমন এই ধরনের রুগীকে যেটি বোঝাতে হবে যে এই ধরনের সার্ভাইকাল রেডিকুলোপ্যাথি কিন্তু সার্জারিবিহীনভাবেই ভালো হওয়া সম্ভব। এই জিনিসটি রুগীকে নলেজে দিতে হবে বা বলতে হবে এবং ভারী কোনো জিনিস ওঠানো বা হঠাৎ করে ঘাড় ঘোরানো এইগুলি থেকে আমাদের অ্যাভয়েড করতে হবে। এবং আমরা যখন বসে কাজ করি আমাদের ঘাড়টাকে সোজা রাখতে হবে। 30 মিনিটের বেশি একই পজিশনে না কাজ করা ভালো। 30 মিনিট অন্তত 2-1 মিনিটের জন্য হলেও আমাদের পজিশনটা চেঞ্জ করতে হবে। এবং আমাদের যে চেয়ার বা টেবিল ব্যবহার করি সেগুলি অনেক সাপোর্টিভ হতে হবে। বিশেষ করে যারা কম্পিউটার ওয়ার্ক করেন, কম্পিউটারের মনিটরটা আই লেভেলে হতে হবে, বা যখন আমরা দীর্ঘ সময় ফোন ব্যবহার করি ফোনটাও যাতে আমাদের আই লেভেলে থাকে, তাহলে আমাদের ঘাড়ে চাপটা কম পড়বে। আমরা যদি এইভাবে সঠিকভাবে অ্যাকর্ডিং টু দ্য এভিডেন্স অনুসারে যদি আমরা ফিজিওথেরাপি ট্রিটমেন্ট দেই তাহলে কিন্তু দ্রুত এই ধরনের সার্ভাইকাল রেডিকুলোপ্যাথি বা ঘাড় ব্যথা বা হাতে জিজি অবশ এটা কমে যেতে পারে। যদি এর পরও না কমে এর সাথে কিছু ব্যথানাশক ওষুধ যেমন NSAID অথবা কিছু মাসেল রিল্যাক্সেন্ট বা কিছু নার্ভ রিলেটেড মেডিসিন খাওয়া যেতে পারে। যদি এতেও কাজ না হয় দেন অনেক সময় দেখা যায় ইন্টারভেনশনাল থেরাপি বা ইপিডুরাল ইনজেকশনও কোনো ক্ষেত্রে দেওয়া হয়। এরপরও যদি কাজ না হয় লাস্ট স্টেজে অনেক সময় দেখা যায় সার্জারি প্রয়োজন লাগতে পারে, তবে সেটি খুবই কম ক্ষেত্রে, আগেই বলেছি 10 থেকে 20% ক্ষেত্রে লাগতে পারে। সুতরাং প্রিয় দর্শক, আপনারা যারা এই ধরনের ঘাড় ব্যথায় ভুগছেন, হাতে জিজি অবশ অবশ্যই একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসকের পরামর্শ নেবেন যারা এভিডেন্স বেসড প্র্যাকটিস করে তাদের কাছ থেকে। আশা রাখি অল্প সময়ের মধ্যে আপনার এই ধরনের ঘাড় ব্যথা, জিজি, হাতে অবশ ভারী চলে যাবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। কথা হবে পরবর্তীতে অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন।